স্পেন ইউরোপের দক্ষিণে অবস্থিত ভীষণ কালারফুল ভাইব্রেন্ট একটা দেশ। দেশটার এক এক কোণে যেন ছড়িয়ে রয়েছে এক এক রকম সৌন্দর্য। কোথাও আপনার জন্য অপেক্ষা করে রয়েছে অপূর্ব নীল সমুদ্র, আর সেই সঙ্গে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়ার সুযোগ। আবার কোথাও রয়েছে অসাধারণ সব রোড ট্রিপের আনন্দ। আর প্রায় সারা দেশ জুড়েই রয়েছে প্রাচীন ইতিহাস এবং রঙিন সংস্কৃতির এক অসামান্য মেলবন্ধন। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক দারুণ এক সফরে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে বসে আছি এয়ারপোর্টে, আর এটা হলো আমস্টারডামের শিফল এয়ারপোর্ট। তার কারণ আমরা এবার দিন 15-র জন্য বেড়াতে যাচ্ছি স্পেন আর ইটালিতে। আগের বছরও আমরা স্পেন ঘুরতে গেছিলাম, তবে আগের বছর স্পেনের আন্দালুসিয়ান রিজিয়নে গ্রানাডা, সেভিয়া, মালাগা এইসব জায়গা ঘুরে বেরিয়েছিলাম। তবে এইবার আমরা যাব অন্য একটা দিকে, আর সেগুলো কোথায় সেই জায়গাগুলো দেখতে হলে আপনাদের থাকতে হবে আমাদের সঙ্গে। তো চলুন আমরা এখন বেরিয়ে পড়ি, আর একটু পরেই আমাদের ফ্লাইট এখান থেকে বোর্ডিং শুরু করবে। তো তারপর আমরা পৌঁছে যাব মাদ্রিদে, আর সেখান থেকে আমরা ঘুরবো। আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই কদিনের ভ্রমণে। গতবারের চেয়ে আমাদের প্ল্যানটা এবারে যেহেতু খানিকটা বড়, তো আমাদের লাগেজও একটু বেশি হয়ে গেছে। আমাদের সাথে এবার আছে দুটো ছোট ট্রলি আর দুটো পিঠের ব্যাগ। তবে আমাদের যে এয়ারলাইন্স ইবেরিয়া, তাতে ট্রলিগুলো আমরা চেক ইন করে দিয়েছি চেক ইন কাউন্টারে, আর পিঠের ব্যাগগুলো নিয়ে বোর্ডিং গেটের সামনে বসে আছে। তবে এতক্ষণ আমরা জানতাম যে আমাদের গেট নাম্বার হচ্ছে C8, ইনফ্যাক্ট আমাদের বোর্ডিং পাসেও সেটাই লেখা ছিল, কিন্তু কফি খেতে খেতে আমরা হঠাৎ খেয়াল করলাম যে সেটা চেঞ্জ করে C15 করে দিয়েছে। তো অনেক সময় এরকম হয় এয়ারপোর্টে যে গেট নাম্বার হয়তো চেঞ্জ করে দিল কোনো কারণে, আর সেজন্য অবশ্যই যে অ্যানাউন্সমেন্টগুলো এরা করে বা যে স্ক্রিনে সমস্ত ইনফরমেশনগুলো দেখাতে থাকে সেগুলোর দিকে চোখ রাখা খুবই জরুরি। তো আপাতত আমরা বসে আছি C15 গেটের কাছে। এখনও বোর্ডিং স্টার্ট করেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবে বোর্ডিং। তো তখন আমরা উঠে পড়বো আমাদের ফ্লাইটে। কিছুক্ষণের মধ্যেই বেশ লম্বা লাইন পড়ে গেল গেটের কাছে। আমরাও পিঠের ব্যাগ দুটো নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। বোর্ডিং পাস আর পাসপোর্ট চেকিং সেরে দুজনে এবার এগিয়ে চললাম ফ্লাইটের দিকে। নির্দিষ্ট সময়ে আকাশের গায়ে ডানা মেলল বিশাল যান্ত্রিক পাখিটা। প্লেনে চড়ার পর এই টেক অফের সময় প্রতিবার পেটটা গুড়গুড় করে উঠলেও জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার লোকটাও যেন আমি ছাড়তে পারি না। দেখতে দেখতে ঘন্টা দুয়েক সময় কখন যেন কেটে গেল। আমরা ল্যান্ড করে গেছি মাদ্রিদ এয়ারপোর্টে। আমস্টারডাম থেকে আমাদের ফ্লাইটটা ছেড়েছিল দুপুর 3:30-র পর, আর এখন এখানে সময় সন্ধ্যে 6টা। তো প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেল। তবে এই দেশগুলো যেহেতু সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম মেনটেন করে চলে, তো সময়টা দুদেশে একই। আর এখন আপাতত আমরা লাগেজ কালেক্ট করে বাইরে চলে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে অরিজিৎদা, সৌভিকের বন্ধু। মাদ্রিদেই ওদের বাড়ি। তো আপাতত আমরা কদিন ওদের সঙ্গেই থাকবো, এখানে ঘুরবো ওদের সঙ্গে। তো বেরোই এখন আমরা এয়ারপোর্ট থেকে। অরিজিৎদা চলে এসছে আমাদেরকে পিক আপ করতে, আর এখান থেকে আমরা বাস ধরবো। এখানে বাসের কনসেপ্টটা কি একটু বলো তো? এখান থেকে যদি জোন 1-এর বাসগুলো দিয়ে কিছু ব্লু কালারের বাস আছে, সেগুলো দিয়ে সরাসরি মানে শহরের মানে এয়ারপোর্টের বাইরে চলে যাওয়া যায় শহরের মধ্যে। তারপরে যেখান থেকে খুশি, এখান থেকে খুব এক্সপেন্সিভ হয়ে যায় আচ্ছা অন্যান্য কমিউটগুলো। তো তার থেকে আমরা যেটা যাব আজকে 200 নম্বর বাস নিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে ক্যানিলেহাস। আচ্ছা, ওটা একটা বেশ ভালো জায়গা। ওইখান থেকে আমরা সব বাস পেয়ে যাবো সব দিকে যাওয়া। আর এই বাসটা যায় হচ্ছে কি আভেনিদা দি আমেরিকা। এটা অনেক ভালো এরিয়া আর কি। আচ্ছা আচ্ছা। তো এই আভেনিদা দি আমেরিকা গেলে এটা হচ্ছে মেট্রো। আচ্ছা, মানে এখান থেকে সব মেট্রো কানেকশনগুলো পেয়ে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আর ডেবিট কার্ড ট্যাপ ইন করেও যাওয়া যায়। আর যদি বাসে করে আমরা আজকে যাব হচ্ছে গিয়ে, আমার কাছে তো মানে লোকাল মেট্রো কার্ড আছে, তাতে আমার যে রাইডস আছে তাতে সবার হয়ে যাবে। আর এমনি ডেবিট কার্ড সোয়াইপ করে যাওয়া যাবে। বাস চলে এসেছে। আর চলো 200 নম্বর বাস। হ্যাঁ চলো। আমরা এখন বাসে উঠে যাব। এবার বলো। এই গ্রিন কালারের যে বাসগুলো, শহরের ভেতরের যে বাসগুলো সেগুলো গ্রিন হয় না, মানে একটু শহর থেকে একটু দূরে, মানে আচ্ছা যদি 15-20 কিলোমিটার দূরে যেতে হয় কোনো জায়গা থেকে, তখন আমরা এই গ্রিন কালারের বাসগুলো জেনারেলি নিই। আচ্ছা, কিন্তু এখানে একটু রেটটা হাই থাকে। আচ্ছা। আর শহরের ভেতরে আমাদের মেট্রো বাস কার্ড এখানেও চলে। আচ্ছা, কিন্তু এগুলো জোন, মানে এখানে মাদ্রিদের কি
মাদ্রিদ শহরটা হচ্ছে সার্কেলের মতো। আচ্ছা সেখানে হচ্ছে কি জোন 1 একটা সার্কেল, জোন 2, জোন 3। তো আমরা জোন 1-এ যাব। আচ্ছা তো সেখানে ব্লু বাসগুলো এনাফ। আচ্ছা আচ্ছা, বাস চলে এসছে, এবার আমরা একে একে উঠে পড়বো। বাসে উঠে একটা ট্রাভেল কার্ডেই 3বার ট্যাপ করে নিলাম আমরা। তারপর রিজার্ভ সিটগুলো ছেড়ে এগিয়ে চললাম পিছনের দিকে। সিটও পেয়ে গেলাম। মাদ্রিদের এই এয়ারপোর্ট এরিয়াটা বিশাল। প্রতিটা টার্মিনাল বিশাল বড় এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এয়ারপোর্ট ছেড়ে বেশ খানিকক্ষণ পর শহরে ঢুকতেই বুঝতে পারলাম গোটা শহর জুড়ে প্রচুর গাছপালাও রয়েছে এখানে। বড় শহর মানে শুধুই যে কংক্রিটের জঙ্গল, ব্যাপারটা মোটেই তেমন নয়। আর কিছুক্ষণ পর বাস থেকে নেমে একটু হেঁটেই আমরা পৌঁছে গেলাম অরিজিৎ দাদের বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, আমি মনস্বিতা। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবছরের শুরুতে আমি আর সৌভিক প্ল্যান করছিলাম একটা হলিডের জন্য। তো আমরা চিন্তাভাবনা করে দেখলাম মে মাসের শুরুর দিকটা নেদারল্যান্ডসেও বেশ কিছু ছুটি থাকে, তো সেই সময় একটা প্ল্যান করা যেতে পারে। তো আমরা ঠিক করলাম যে আমরা স্পেন আর ইটালি ঘুরবো। গতকাল আমস্টারডাম থেকে আমি আর সৌভিক বিকেলের ফ্লাইটে চলে এসেছি মাদ্রিদে, আর এখানে আমরা রয়েছি আমাদের বন্ধু অরিজিৎ দাদের বাড়িতে। আজ 1 মে, তো আজ আমরা মাদ্রিদ থেকে গাড়ি করে চলে যাব কোস্তা ব্রাভার উদ্দেশ্যে। তবে সেখানে ঢোকার আগে জিরোনা প্রভিন্সে জিরোনা টাউনটা আমরা ঘুরবো। আর কোস্তা ব্রাভা পৌঁছতে আমাদের হয়ে যাবে প্রায় সন্ধে 8টার কাছাকাছি। তো এই মুহূর্তে একটা গাড়ি নেওয়া হয়েছে মাদ্রিদ টাউন থেকে, আর অরিজিৎ দাই ড্রাইভ করবে। আর আপাতত সৌভিক আর অরিজিৎ দা সমস্ত লাগেজগুলো সেট করছে গাড়িতে। আমি, পিউদি আর অদৃশ রেডি হচ্ছে এই ট্রিপটার জন্য। সবাই মিলে ভীষণ এনজয় করতে করতে যাব, আর অবশ্যই আপনারাও আমাদের সঙ্গী হবেন। তো চলুন বেরোনো যাক এখন। গাড়িটা তৈরি হতে হতে আসুন আমাদের সঙ্গী ছোট্ট সদস্যের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। অদৃশ এসে গেছে। হাই এভরিওয়ান, হাই। তারপর কেমন আছিস তুই? অনেক ভালো আছি। আজকে আমরা হ্যাঁ একটা ট্রিপে যাচ্ছি, যেখানে একটা সুইমিং পুল আছে, একটা বাড়ি, আরেকটা বাড়ি। হ্যাঁ। তো আমরা প্রচুর আর এনজয় করব, ওখানে বল। আমরা স্কুবা ডাইভিং করব। তাই নাকি? ও ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। তুই যখন একটু বড় হয়ে যাবি তখন তুই স্কুবা ডাইভিং করতে পারবি, বল। আর ওখানে স্কুবা ডাইভিং আছে, আবার টমেটো ফাইট আছে। টমেটো ফাইট আছে? আচ্ছা। এইটাই হোক, টমেটো ফাইট আছে। এক জায়গায় দাঁড়া। বল আর আছে কি আছে? আর আর আমার মুভিতে হ্যাঁ। দেখেছিলাম একটা, কিন্তু আমার আর মনে নেই। ঠিক আছে, আমরা দেখতে পাবো আস্তে আস্তে কি কি রয়েছে সেখানে। আমরা যখন যাব তখন এক্সপ্লোর করব আমরা, তাই না? তো তুই আমাকে বল, এদিকে আর আয়। আমরা পুলে নামবো। ওকে, এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তুই আমাকে আমরা সুইমিং পুলে করে তো গেলাম, তারপর আমরা আরেকটা করে যাব। কোথায়? কিন্তু এই বার্সেলোনা। ওকে, বার্সেলোনা। তারপর আর তুই বল যে তুই এখানে স্প্যানিশ কেমন শিখছিস? গুড। গুড। হ্যাঁ, স্প্যানিশে তুই কিছু বল। এই বার্সেলোনাতে একদিন, আর যে এখন যাচ্ছি 2 দিন। ওকে, তো তুই বল তো স্প্যানিশে গুড মর্নিং কে কি বলে? গুড মর্নিং, বুয়েনোস দিয়াস। বুয়েনোস দিয়াস। তাহলে সবাইকে হাত নেড়ে বল বুয়েনোস দিয়াস। বুয়েনোস দিয়াস। আর তারপরে তুই আর কি শিখেছিস বল? বুয়েনোস নোচেস। এদিকে এদিকে ফের। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, তুই দিব্যি স্প্যানিশ শিখে গেছিস, হ্যাঁ? হাই ফাইভ, চলো। পিউদিদের বিল্ডিং থেকে একটু দূরে পার্ক করতে হয়েছে গাড়িটা, তাই খানিকটা হেঁটে গিয়ে লাগেজগুলো তোলা হলো গাড়িতে। আগামী 2 দিনের জন্য প্রয়োজনীয় সমস্ত জামা কাপড়, জিনিসপত্র আর রাস্তার জন্য খানিকটা শুকনো খাবার নিয়ে মিনিট 10-এর মধ্যে বেরিয়ে পড়লাম আমরা। কাল এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় খেয়াল করেছিলাম শহরের ভেতরে সবুজের প্রাচুর্য, আর এখন সকালের রোদে আশপাশটা দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। মাদ্রিদ শহর ছাড়িয়ে কিছু দূর এগোতেই আমরা হাইওয়েতে এসে পড়লাম, আর প্রতি মুহূর্তেই যেন মসৃণ চওড়া রাস্তার দুপাশে বদলে যেতে লাগলো প্রকৃতির রূপ।
স্পেনে রোড ট্রিপ করলে অনেক সময় রাস্তার পাশে এরকম বিশাল বিশাল বুল কাটআউট আপনাদের চোখে পড়তে পারে। 80-90 এর দশকের বিখ্যাত অসবর্ন ব্র্যান্ডি কোম্পানির এই সিম্বলই এখন স্পেনের এক জনপ্রিয় ন্যাশনাল সিম্বল হয়ে গেছে। আমাদের আজকের জার্নিটা বেশ লম্বা, প্রায় 10 ঘন্টা ট্রাভেল করে আমরা মাদ্রিদ থেকে পৌঁছবো কোস্তা ব্রাভাতে। এই মুহূর্তে মাদ্রিদ থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা। রাস্তার ধারে আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছে একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য, আর একটু স্যান্ডউইচ খেলাম, আমরা কফি খেলাম। এখানে চারপাশে প্রচুর গাছপালা, প্রচুর গ্রিনারি, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর আবহাওয়া, তো মন ভরে যাচ্ছে একদম। এইমাত্র একটু হালকা মেঘলা হয়ে এলো, এতক্ষণ বেশ রোদ ছিল। সামনেই একটা ছোট্ট ট্রেন লাইন রয়েছে দেখতে পাচ্ছি, এই জায়গা দিয়ে ট্রেন জার্নি করলেও ভীষণ ভালো লাগবে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা। আমাদের আজকের এই রোড ট্রিপের চালক আর পথ নির্দেশকের গল্প চলতে চলতে জায়গাটার সৌন্দর্য আরো খানিকটা উপভোগ করে নিলাম বাকি তিনজন। অদৃশ, কেমন লাগছে তোর এই রোড ট্রিপটা? অনেক ভালো, কিন্তু একটুখানি বাজে কেন? কারণ একটু ভালো, হ্যাঁ। একটুখানি আগে তো বেরোচ্ছে ঘুমাতে, অনেক রোদ হচ্ছে, তারপরে ঘুমিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ, কিন্তু আমার রোদটা একটু চাড়া ছিল, হ্যাঁ। তা আমি অনেক কষ্ট করে ঘুমিয়ে পড়ি। ঠিক, অদৃশ্যের সাইডে রোদটা পড়েছে আর ওর খুব কষ্ট হয়েছে, ও ঘুমাতেই পাচ্ছিল না, ওর খুব অস্বস্তি হচ্ছিল। ফাইনালি ও এখন ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে গেছে, আর এখন মুডটা ভালো আছে তো? হ্যাঁ, আর একটু ঠান্ডাও আছে এখানটাতে। আর আমরা একটুখানি ব্রেক নিয়েছি, গাড়িটা সাইডে করে একটু দাঁড়িয়েছি। ওকে। আজ প্রায় 730 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদ্রিদ থেকে আমরা পৌঁছবো নর্থ ইস্টার্ন স্পেনের কোস্তা ব্রাভা রিজিয়নে অবস্থিত এলেস্তারতিত বা লেস্তারতিত নামে একটা জায়গায়। বিশাল এই যাত্রাপথে কিছুক্ষণ পরপরই বদলে যেতে লাগলো ভূমিরূপ। এতক্ষণ সবুজে মোড়া দিগন্ত বিস্তৃত প্রান্তর পেরিয়ে আমাদের গাড়িটা এবার এগিয়ে চলল রুক্ষ পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে। হাইওয়ে ধরে এগোনোর সময় এক জায়গায় বেশ কিছু উইন্ডমিল চোখে পড়ল, আর মনে পড়ে গেল আমাদের এখনকার ঠিকানা নেদারল্যান্ডসের কথা। এখন সময় দুপুর 2টো, আমরা সেকেন্ড ব্রেক নিচ্ছি। একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়েছি, আমাদের গাড়িতেও তেল ভরতে হবে, আর একটু কফির তেষ্টাও পেয়ে গেছে, সবারই একটু ফ্রেশ হতে হবে, তো সেই জন্যই এই ব্রেকটা নেওয়া হলো। হাফ রাস্তা এখনও পর্যন্ত আমরা পেরিয়েছি, আর বাকি হাফটা পেরোতে সময় লাগবে বেশ খানিকটা। তার আগে জিরোনাতে আমরা খানিকটা সময় কাটাবো, সেখানে ঘুরবো কিছুটা সময়, তারপর আমরা চলে যাব কোস্তা ব্রাভার দিকে। আর সেখানে আমাদের অবশ্যই সন্ধে 8টার মধ্যেই ঢুকে পড়তে হবে। দেখা যাক, আশা করছি হয়ে যাবে। সমস্ত স্পেন জুড়ে হাইওয়েতে কিছু দূর অন্তর অন্তরই রেপসল, মুভ সহ আরো বেশ কিছু পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশন রয়েছে যাত্রীদের সুবিধের জন্য। গাড়িতে তেল ভরে নেওয়ার পাশাপাশি লাগোয়া দোকান থেকে হালকা খাবার দাবার, কফি, চকলেট, চিপসও পাওয়া যেতে পারে, আর সেই সঙ্গে রয়েছে পরিষ্কার টয়লেটের ব্যবস্থা। আমরাও এখানে ফ্রেশ হয়ে একটু খাবার নিয়ে আবার রওনা হয়ে পড়লাম। আর এবার রাস্তায় চোখে পড়ল বেশ কিছু টানেল। এই গোটা রাস্তাটাই যেহেতু পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে, তাই যাত্রাপথের দৈর্ঘ্য কমাতে এই রাস্তায় প্রচুর টানেল বানানো হয়েছে। আরো ঘন্টা তিনেক জার্নির পর অবশেষে আমরা পৌঁছলাম জিরোনা প্রভিন্সে। এখানে কিছু জায়গায় পেইড, আবার কোথাও ফ্রি পার্কিং এরিয়া রয়েছে, আর স্বাভাবিকভাবেই ফ্রি পার্কিং জোনে ভিড় বেশি, তাই আমাদেরও খানিকটা সময় লাগলো জায়গা খুঁজে পেতে। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে একটা জায়গা পেয়ে গাড়িটা পার্ক করে এবার আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম জিরোনা ক্যাথিড্রালের দিকে। প্রায় 2000 বছরের পুরনো এই জিরোনা শহরটা গিরোনা নামেও অনেকের কাছে পরিচিত। ক্যাথিড্রালের দিকে যাওয়ার পথেই ওনিয়ার নদীর ওপর একটা ব্রিজ পেরোতে হলো আমাদের। কয়েক পা এগোতেই সবুজ গাছপালার ফাঁক দিয়ে চোখে পড়ল পরিষ্কার টলটলে জল নিয়ে বয়ে চলা শান্ত নদীর একটা বাঁক। আজ আকাশও মোটামুটি পরিষ্কার, হাওয়ায় হালকা ঠান্ডা ভাবটা উপভোগ করতে করতে আরেকটু যেতেই আমরা ঢুকে পড়লাম গাছগাছালিতে ঘেরা বিশাল এক সুন্দর পাবলিক পার্কের ভেতরে। পার্কটা দেখে কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে পড়তেই হলো। বেশ কিছু ছবি তুলে এবার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গিরোনা ক্যাথিড্রালের কাছে।
এখানে নদীর দুপাশে গড়ে তোলা হয়েছে ছবির মতো সুন্দর রঙিন সব বাড়ি। ক্যাথিড্রালের কাছেই একটি বাড়ির পাশে রয়েছে এক সিংহীর মূর্তি। স্থানীয়দের বিশ্বাস তাকে স্পর্শ করলে আবার কোনোদিনও সুযোগ হবে গিরোনাতে ফিরে আসার। কাজেই আমরা আর এই সুযোগটা হাতছাড়া করলাম না। বছর কয়েক আগের জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অফ থ্রোনস যারা দেখেছেন তারা হয়তো এই জায়গাটি দেখে চিনতে পারবেন। এই শহরেই কিংস ল্যান্ডিং এর বেশ কিছু বিখ্যাত সিনের শুটিং হয়েছিল, আর সেই সঙ্গে প্রাচীন এই শহরের পুরনো রাস্তাঘাটও তুলে ধরা হয়েছিল সিরিজের বিভিন্ন অংশে। পায়ে পায়ে আমরাও ঘুরে দেখতে লাগলাম গিরোনার অদ্ভুত সুন্দর সব অলিগলি। তবে এই সৌন্দর্য উপভোগ করতে হলে ইউরোপের বেশিরভাগ পুরনো শহরের মতোই এখানেও কিন্তু একটু কষ্ট করতেই হবে, আর পেরোতে হবে খাড়াই সিঁড়ির অসংখ্য ধাপ। কথা দিচ্ছি, এরপর যে দৃশ্য ফুটে উঠবে আপনার চোখের সামনে, তাতে মনে হবে সত্যিই এই পরিশ্রম সার্থক। দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তৈরি গিরোনার প্রাচীন রোমান নগরের দুর্গ প্রাচীরের কাছে। দারুণভাবে সংরক্ষণ করা সুবিশাল এই পাঁচিলের ওপর ওঠার ব্যবস্থাও রয়েছে, যেখানে উঠলে প্রায় 50 ফুট উঁচু জায়গা থেকে দেখতে পাওয়া যায় বহু ইতিহাসের সাক্ষী গিরোনা শহরের 180 ডিগ্রি ভিউ। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা এবার নিচে নেমে এলাম। এতক্ষণে সবারই বেশ ভালোই তেষ্টা পেয়ে গেছে, কাজেই রাস্তার একপাশে পুরনো একটা কল দেখে সেখান থেকেই বোতলে জল ভরে নিলাম। টুরিস্ট প্লেসে অনেক সময় বড় জলের বোতলের জন্য 2-3 ইউরো নিয়ে নেয়, সেক্ষেত্রে অসুবিধা না থাকলে দিব্যি এই জল খাওয়া যেতে পারে। গিরোনা থেকে বেরিয়ে এবার আমাদের গাড়ি সোজা ছুট লাগালো আজ রাতের আশ্রয় ভূমধ্যসাগরের তীরবর্তী শহর এলেস্তার্তিদের দিকে। সেখানে পৌঁছতে আরো ঘন্টা দুয়েক সময় লেগে যাবে। জনহীন প্রান্তর, জঙ্গল আর নাম না জানা গ্রামগুলোর বুক চিরে চলে যাওয়া মসৃণ রাস্তা ধরে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। এখন আমরা পৌঁছে গেছি স্পেনের লেস্তার্তিত নামে একটা গ্রামে। আজ রাতে এখানেই আমরা থাকবো একটা এয়ারবিএনবিতে। এই রিজিয়নটা হচ্ছে কোস্তা ব্রাভাতে পড়ছে, আর আগামীকাল কোস্তা ব্রাভাতেই চারপাশটা আমরা ঘুরে দেখব। ইচ্ছে আছে স্কুবা ডাইভিং করার, তবে সেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে কাল সকালে। আপাতত আমরা এয়ারবিএনবিতে ঢুকে একটু খাবার দাবার সঙ্গে যা আছে, যেগুলো এনেছি আমরা, সেগুলো নিজেরাই রান্নাবান্না করে খেয়ে দিয়ে নেব। রেস্ট নিতে হবে ভালো করে, কারণ আজ প্রায় 10 ঘন্টা জার্নি করে আমরা এসেছি মাদ্রিদ থেকে। তো এই মুহূর্তে যে এয়ারবিএনবিটাতে আমরা উঠেছি সেটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। লেস্তার্তিত কোস্তা ব্রাভার একটি জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হওয়ায় এখানে বহু হোটেল, হোস্টেল আর এয়ারবিএনবি রয়েছে। আমাদের এয়ারবিএনবিটার নাম ব্রাসিল। মাস দুয়েক আগে যখন এই গোটা ট্রিপটা আমরা প্ল্যান করছিলাম, তখন অরিজিৎ দাই সমস্ত খোঁজ খবর নিয়ে রুম বুক করেছিল এখানে। আমি আর সৌভিকও এসব ব্যাপারে একেবারে চোখ বুজে ভরসা রেখেছি অরিজিৎ দার আইডিয়ার উপরে। এবার এখানে এসে আমাদের সবারই প্রথম দর্শনেই ভালো লেগে গেল এই এয়ারবিএনবিটা। সামনেই এদের নিজস্ব পার্কিংও আছে। রিসেপশন এরিয়াটা যথেষ্ট বড় আর বেশ সুন্দর করে সাজানো। খানিকটা এগিয়েই রয়েছে একটা ছোট উঠোন, আর তারপরেই রয়েছে সুন্দর একটা বেশ বড় সুইমিং পুল আর লাগোয়া ছোট্ট বার কাম রেস্টুরেন্ট। আজ এখানে পৌঁছতেই সন্ধে নেমে যাওয়ায় এখন আর সুইমিং পুলে নামা হলো না, আর আগামীকাল সারাদিন আমরা এখানে চারপাশটাতে ঘুরবো। তাই আমাদের সকলেরই ইচ্ছে রইল পরে হোটেলে ফিরে এসে অনেকটা সময় এই সুইমিং পুলে কাটাবো। এই সুইমিং পুলের দিকে মুখ করে এই পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এক একটা রুম। এবার চলুন আপনাদের দেখাই আমাদের রুমটা। এখানে আমরা থাকবো বেসিক্যালি আজ আর আগামীকাল রাতে, আর কাল সারাদিন তো এমনি বাইরে ঘোরাই হবে। তাই আলাদা রুম না নিয়ে একটাই ডুপ্লে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে। এই দরজা খুলেছে আদ্রিশ। সিঁড়ি দিয়ে উঠেই ছোট্ট বারান্দার পর রয়েছে সিটিং এরিয়া আর লাগোয়া ওপেন ডাইনিং কাম কিচেন। যে কোনো এয়ারবিএনবির মতোই এখানেও ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিস রাখা আছে সব জায়গা মতো। শর্ত একটাই, যে কোনো জিনিস বা ঘর ব্যবহারের পর একটু পরিষ্কার করে চেক আউট করতে হবে।
এই এয়ারবিএনবি গুলো যেন বেশ ঘরোয়া একটা ফিলিং এনে দেয়। ঠিক হোটেল হোটেল ব্যাপারটা যেন এখানে কাজ করে না। সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনাকে প্রোভাইড করা হবে, আর একদম ঘরোয়া পরিবেশে নিজের মতো আপনি থাকতে পারবেন। আমাদের সঙ্গেও কিছু শুকনো খাবার আর হালকা রান্না করার মতো সরঞ্জাম রয়েছে, তাই কিচেনটা তো ভালোই ব্যবহার করা যাবে। দোতলায় দুদিকে রয়েছে দুটো বেডরুম। একটা ঘরে বাঙ্ক বেড সহ রয়েছে সিঙ্গেল 3টে বিছানা, যথেষ্ট স্টোরেজ স্পেস আর একাধিক চার্জিং পয়েন্ট সহ রয়েছে রাস্তার দিকে সুন্দর একটা বারান্দা। বারান্দায় এলেই দেখা যাচ্ছে উল্টো দিকের হোটেল অ্যাপার্টমেন্টগুলো। এবেলা আবার আকাশ একটু মেঘলা করে এসেছে। এই ঘরটা স্বাভাবিকভাবেই অদৃশ্যের খুব পছন্দ হয়ে গেছে, আর সেজন্য বাঙ্ক বেডে কিভাবে ওঠানামা করতে হয় তার একটা ছোট্ট পার্সোনালাইজড ডেমো দেখানো হয়ে গেল চটজলদি। দুই ঘরের মাঝে রয়েছে ছোট কিন্তু গোছানো একটা বাথরুম। এখানেও সব দরকারি জিনিস আগে থেকেই দিয়ে রেখেছে এয়ারবিএনবির তরফ থেকে, চাইলে সেসব রিফিলও করে দেবে তারাই। বাথরুমের অন্যদিকে রয়েছে আরেকটা বেডরুম। এই রুমটা একটু বড়, এখানেও অনেকটা স্টোরেজ স্পেস আর অন্যান্য প্রয়োজনীয় সমস্ত জিনিস রাখা আছে ঘরের মধ্যেই। সেই সঙ্গে রয়েছে বেডরুম লাগোয়া বারান্দা, যেখানে এলেই দেখা যাচ্ছে সামনের সুইমিং পুল আর দূরের পাহাড়ের সারি। সন্ধ্যা হয়ে এলেও বোঝাই যাচ্ছে আশপাশটা বেশ সুন্দর। কাল সেগুলো এক্সপ্লোর করব আমরা। এবার এক এক করে সবাই ফ্রেশ হয়ে নেব, আর তারপর আমি আর পিউদি রাতের রান্নাটা করে নেব, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আগামীকাল সারাদিন আবার প্রচুর ঘোরা হবে। তো এখন ভালো করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কালকের জন্য আবার তৈরি হয়ে নেব সবাই। চলুন তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।